অক্টোবর 2025 সাইবার নিরাপত্তা সচেতনতা মাস। এই বছরের প্রতিপাদ্য অনলাইনে সুরক্ষিত থাকুন বা স্টে সেফ অনলাইন। সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উপলক্ষে সাইবার সাপোর্ট ফর উইমেন এন্ড চিলড্রেন বা CSWC প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিগত পডকাস্টের ধারাবাহিকতায় আজকের এই পডকাস্ট। আজকের পর্বে আমরা অতিথি হিসেবে পেয়েছি আব্দুল্লাহ আনবার আনান তিতির, যিনি কর্মরত আছেন ডিজিটালি রাইটস এর গবেষণা বিভাগের প্রধান হিসেবে, এবং আমাদের সাথে আরো আছেন অ্যাডভোকেট সিফাতি নূর খানম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং একই সাথে অ্যাসোসিয়েট লিগ্যাল স্পেশালিস্ট, ব্লাস্ট। আমরা প্রথমেই চলে যাচ্ছি তিতির আপুর কাছে আমাদের প্রথম প্রশ্ন নিয়ে। তিতির আপু, আপনার কাছে আমাদের আজকের প্রথম প্রশ্ন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার বা মত প্রকাশের জায়গা থেকে নারীরা কতটা সুরক্ষিত আছেন? ধন্যবাদ আফ্রিদা। তো আমরা এই বিষয়ে এখনো গবেষণা হচ্ছে, এরিয়াতে অনেক গবেষণা হচ্ছে। 2024 সালের শেষে কয়েকটি গবেষণা প্রতিবেদনে এরকম দেখা গেছে যে অনলাইন স্পেসে টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স, প্রযুক্তির সহায়তায় সংঘটিত যে সহিংসতাগুলো হয়ে থাকে, বাংলাদেশে প্রায় 78%-এরও বেশি নারী এ ধরনের সহিংসতার শিকার হচ্ছেন। এটা প্রতিবেদন এসেছে। বাট সেটা একটা বেসলাইন কি, বা আগে থেকে কতটা হারে বৃদ্ধি পেয়েছে, বা কি ধরনের সহিংসতার শিকার অনলাইন স্পেসে তারা হচ্ছেন, এগুলো নিয়ে গবেষণা এখনো চলমান। বাট এই যে এই স্ট্যাটিস্টিকটা আছে, এটার প্রেক্ষিতে বা অ্যাকচুয়ালি আমাদের এখন যদি আমরা সোশ্যাল মিডিয়াতে গণমাধ্যমের দিকে তাকাই, আমাদের এভরিডে ইউজার এক্সপিরিয়েন্সে আসলে আমাদেরকে বলে দিচ্ছে যে নারীর বিরুদ্ধে, বিশেষ করে যে নারীরা পাবলিক ফিগার, যে নারীরা পাবলিক পার্টিসিপেশন, পাবলিক স্পেস গুলোতে পার্টিসিপেট করছেন, রাজনীতিতে যে নারীরা পার্টিসিপেট করছেন, সিভিক স্পেসে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন নিয়ে যে নারীরা সোচ্চার হচ্ছেন, যারা মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছেন বা অ্যাক্টিভিস্ট স্পেস থেকে কাজ করছেন, সেই নারীদের বিরুদ্ধে ইমেন্স একটা ব্যাকল্যাশের যে একটা সংস্কৃতি অনলাইন যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে, সেটা কিন্তু আমরা অনলাইন স্পেস গুলোতে এঙ্গেজ করলে এটা বুঝতে পারছি। তো এখানে আমি বলবো যে আসলে মত প্রকাশের স্বাধীনতার জায়গাটা এবং নারীদের নিজেদের মত প্রকাশ করতে গিয়ে নিরাপদ তারা ফিল করছেন কি না অনলাইন স্পেস গুলোতে, সে জায়গাগুলো কিন্তু অনেক সংকুচিত হয়ে এসেছে। আমরা দেখেছি রিসেন্টলি নারীরা যখনই পলিটিক্যালি কনসিয়াস হয়ে বা পলিটিক্যাল ডায়ালগে এঙ্গেজ করছেন, সেখানে অনেক ক্ষেত্রে তাদের বিরুদ্ধে নানা রকম হেট কমেন্টস, হেট স্পিচ, ওই মন্তব্যগুলো করা হচ্ছে তাদের নামে এবং তাদের পরিচিতিগত বিভিন্ন বৈশিষ্ট্যকে কেন্দ্র করে বা লক্ষ্য করে, যেমন তাদের লিঙ্গ পরিচয়, তাদের যৌন পরিচয়, তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, তারা কি পেশা, তাদের পেশাগত পরিচয়, তাদের ধর্ম, জাতিগত বা জন্মগত বৈশিষ্ট্য, রেস, কাস্ট, ক্লাস, ডিসেবিলিটি, এই বিভিন্ন, এবং ইভেন চারিত্রিক অ্যাপিয়ারেন্স, এই বিভিন্ন শারীরিক অ্যাপিয়ারেন্স এবং চরিত্রের দিক দিয়ে, এই বিভিন্ন জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে সেগুলোকে কেন্দ্র করে অনেক অবমাননাকর কথা তাদের শুনতে হচ্ছে, মিসোজিনিস্টিক কথাবার্তা শুনতে হচ্ছে, নারী বিদ্বেষী কথাবার্তা এবং যৌন হয়রানিমূলক কথাবার্তা। কেউ যদি হিউম্যান রাইটস নিয়ে কোনো কথা বলেন, তাকে আসলে অনেক ক্ষেত্রে গণধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, অন্য ধরনের হয়রানির হুমকির শিকার হতে হচ্ছে নারীদের। এই ধরনের প্রতিবেদন কিন্তু আমরা এভরি আদার ডে প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্টের থেকে পাচ্ছি। সো এটা ভয়ঙ্কর ভাবে একজন মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে তো ক্ষুণ্ণ করছে। এটাতে অনেক রকমের মানসিক একটা চাপ একজন মানুষের জীবনের উপর এই যে একটা বড় ইম্প্যাক্ট ফেলছে, সেটা লক্ষ্য করা যাচ্ছে। ধন্যবাদ তিতির আপু। আমাদের পরের প্রশ্ন, আমাদের দেশে বিভিন্ন রকম তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মাধ্যম ভিত্তিক প্ল্যাটফর্মগুলো ব্যবহার করার ক্ষেত্রে নারীরা আসলে কতটা সুরক্ষিত, এবং প্ল্যাটফর্মগুলো নারী বা নির্বিশেষে ব্যবহারকারীদের নিরাপত্তা প্রদানে ঠিক কতটা প্রতিশ্রুতিবদ্ধ আছে? এটা একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ অনলাইন স্পেসটা আসলে বা প্রযুক্তিগত এত অগ্রগতি হচ্ছে যে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে অনলাইন স্পেসটা চেঞ্জ হচ্ছে, এবং আমরা যে ধরনের ডিজিটাল প্রযুক্তিগত
টুলস, অ্যাপ, সফটওয়্যার, যেগুলো যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে মানুষের সাথে যোগাযোগ করছি, তথ্য অ্যাক্সেস করছি, এগুলো নেচার অ্যাডভান্সড হচ্ছে, এগুলো বদলাচ্ছে। তো এখন আমরা দেখছি যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অনেক রকমের আচার ব্যবহার যেটা অনলাইনে আমরা করছি সেটা ডিকটেটেড হচ্ছে, এবং তার সাথে সাথে সহিংসতার ধরনগুলো বদলাচ্ছে। এন্ড আ লট অফ দিস হ্যাপেন্স এই যে অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে, অনলাইন স্পেস গুলোতে। আমরা বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ফেসবুক মেসেঞ্জার। তার এগুলোর মাধ্যমে অপরাধগুলো সংঘটিত হচ্ছে বা সহিংসতাগুলো সংঘটিত হচ্ছে। তার পাশাপাশি দেখা গেছে যে প্রাইভেট মেসেজিং যে প্ল্যাটফর্ম গুলো আছে, যেমন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ইমো, এই মেসেজিং প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে বিভিন্ন সহিংসতার ঘটনা ছড়াচ্ছে। সো এই প্রত্যেকটা প্ল্যাটফর্মের যে নিজস্ব কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ডস থাকে, কিছু গাইডলাইন্স থাকে, বাট এগুলো গাইডলাইন্স আসলে আমাদের সামাজিক কনটেক্সটে, আমাদের দেশের কনটেক্সটে এবং বিভিন্ন কমিউনিটির কনটেক্সটে এ ধরনের অনলাইন সহিংসতাগুলো কিভাবে সংঘটিত হয়, কোন ভাবে আসলে বিভিন্ন পারপেট্রেটররা কোন জায়গায় মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং অনলাইন নিরাপত্তার জায়গাগুলোকে ক্ষুণ্ণ করছে, এটা যে একটা এটার যে কিছু বিশেষ কনটেক্সচুয়াল জায়গা আছে, কিছু নুয়ান্স আছে, সেই জায়গাগুলো আসলে এই ধরনের জেনারেলাইজড কমিউনিটি স্ট্যান্ডার্ডস বা প্ল্যাটফর্ম স্ট্যান্ডার্ডস দ্বারা সবসময় মনিটর করা সম্ভব না। এবং এরকম দেখাও গেছে যে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার সাথে আসলে ওইভাবে অ্যাকাউন্টেবল করার জায়গাগুলো, আমাদের কাঠামোগত জায়গাগুলো আমাদের কাছে নেই। মেটার এখানে যেমন বাংলাদেশে কোনো প্রেজেন্স মেটার নেই, এবং অনেক ধরনের কমিউনিটি স্ট্যান্ডার্ডস যেই জায়গা থেকে তারা তৈরি করে, যে জায়গা থেকে তারা চিন্তা করছেন, সেটা আমাদের কনটেক্সটের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, আমাদের ভাষাগত ব্যবহারের জায়গা থেকে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। সো ফর এক্সাম্পল, একটা গালিকে তারা গালি হিসেবে, কারণ তারা ওই কনটেক্সটটা বুঝছেন না, সো গালিটাকে গালি হিসেবে বা ওটা যে একটা অবমাননাকর তথ্য, এই ধরনের ডিটেকশনের জায়গাটা আসছে না। সো প্ল্যাটফর্মের ট্রেডিশনাল যে মেকানিজম গুলো আছে রিপোর্টিং এর, সেই জায়গাগুলোতে অ্যাক্সেস করা একজন সহিংসতার শিকার যিনি হয়েছেন ব্যক্তি, একজন ভুক্তভোগী ব্যক্তির জন্য চ্যালেঞ্জিং, এবং আসলে আমাদের আমি বলবো যে আইন সেবা প্রদানকারী যে অথরিটিরা আছেন তাদের জন্যও এই প্রসেসগুলো খুব সময় সাপেক্ষ হয়ে যায়। যেমন আমি যদি বলি যে আসলে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড যে মেসেজিং প্ল্যাটফর্ম গুলো আছে, সেই প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে অনেক ধরনের অনলাইন সহিংসতা কিন্তু ঘটে চলেছে। এখানে NCII বা ডিস্ট্রিবিউশন অফ নন কনসেনচুয়াল ইন্টিমেট ইমেজারি, এখানে অনেক ডক্সিং এর কাজগুলো হয়ে আসছে, মানুষের ইনফরমেশন একদম পাবলিকলি ম্যাস স্প্রেড করে দেয়া, এবং এখানে অ্যাকচুয়ালি সেক্সটর্শনের অনেক সেক্সটর্শনের এই ধরনের সহিংসতাগুলো হয়ে আসছে এরকম এনক্রিপ্টেড মেসেজিং এ। বাট যেটা হয় যে যেহেতু এনক্রিপ্টেড, এন্ড টু এন্ড এনক্রিপশনের মানে এটা একটা প্রাইভেসি ফিচার, সো ওই প্ল্যাটফর্মটা যারা রেগুলেট করছেন তারা আসলে ওই দুই ব্যক্তির উপর বা দুই পার্টির বা বিভিন্ন পার্টির মধ্যে এনক্রিপ্টেড মেসেজগুলো তারা ওখানে যে ভায়োলেন্ট কন্টেন্ট শেয়ার করা হচ্ছে সেটা শনাক্ত করতে পারছেন না, যেটা প্রোঅ্যাক্টিভলি তারা হয়তো যদি এই ধরনের এনক্রিপশন না থাকতো করতে পারতেন, সেটা তারা করতে পারছেন না, বা করাটা সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। রিপোর্টিং মেকানিজমের সাথে এঙ্গেজ করে একটা কমিউনিটি স্ট্যান্ডার্ডস অনুযায়ী সেটাকে যাচাই করে তারপর সেটাকে শনাক্ত করে যে আচ্ছা ঠিক আছে, এটা হেটফুল কন্টেন্ট, এটা রিমুভ করতে হবে, তাতে করে অনেক বড় একটা সময় কিন্তু চলে যাচ্ছে, এবং ভুক্তভোগীর জীবনের এবং মানসিক স্বাস্থ্যের উপর এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট। আরো অনেক আর্থ সামাজিক বিষয় তো আছে যেখানে তার ইম্প্যাক্ট পড়তে পারে। সো প্ল্যাটফর্ম গুলোকে আসলে প্রতিশ্রুতিবদ্ধ করার কোনো মেকানিজমও আমাদের নেই। আমাদের আইনগত কাঠামোর জায়গা থেকে সিফাত আপা আমাদের হয়তো এই ব্যাপারে আরো বলবেন, বাট সেরকম কোনো মেকানিজম আসলে নেই প্রতিশ্রুতিবদ্ধ করার মতো। ধন্যবাদ তিতির আপু আপনার অনেক ইনফরমেটিভ উত্তরের জন্য। এবার আমরা সেই উত্তরের সূত্র ধরেই চলে যাচ্ছি সিফাত আপুর কাছে। সিফাত আপু, আপনার কাছে প্রথম প্রশ্ন, বাংলাদেশে এই ধরনের সাইবার সংক্রান্ত সহিংসতার শিকার ব্যক্তিদের আসলে অভিযোগ, মানে প্রাতিষ্ঠানিক লেভেলে অভিযোগ দায়ের করার বর্তমান চিত্রটা কি, এবং এই সংক্রান্ত অভিযোগ দায়েরের ক্ষেত্রে বা আইনি সহায়তা নেওয়ার ক্ষেত্রে আসলে তাদের বর্তমান আগ্রহ বা তাদের উদ্বুদ্ধকরণের পরিস্থিতিটা কিরকম, সেটা যদি একটু বলতেন।
অনেক ধন্যবাদ আফ্রিদা, একদম আপনি সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন। কারণ আমাদের দেশের এই অপরাধটা যে মানে এ ধরনের ঘটনাগুলো যে অপরাধ, সেটাই কিন্তু আমরা বর্তমান সময়ে এসে আসলে বুঝতে পারছি। কারণ আমরা কিন্তু এর আগে বুঝতেও পারতাম না যে আসলে এই বিষয়গুলোতে আমার এরকম সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো কিছু হলে, ডিজিটাল প্ল্যাটফর্মে কিছু হলে আমার যে আসলে বিষয়গুলোকে অপরাধ হিসেবেই গণ্য করা হবে, এটাই আমাদের জানা ছিল না। এখন আমরা আসলে সোশ্যাল প্ল্যাটফর্মটা মানে আমাদের কাছে তো এখন আসলে আমরা যেটা করি যে গল্প করার থেকে তো আমরা সোশ্যাল মিডিয়াটাকে বেশি ব্যবহার করি, যার কারণে হয়ে যায় যে আমাদের এখানেই থাকা হয় বেশি, এবং আমাদের বেশিরভাগ কাজকর্ম কিন্তু এই সোশ্যাল মিডিয়াকে ঘিরেই করা হয়। এবং যার কারণে দেখা যায় যে কোনো বিষয়ে আমি এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমি অপরাধের শিকারটা হয়ে যাচ্ছি। এবং আমাদের কাছে বর্তমানে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আসে যে হ্যাঁ, আমার ছবিটা হয়তো আমার বয়ফ্রেন্ডের কাছে আছে, সে এটা এখন প্রচার করে দিতে চাচ্ছে, এরকম ধরনের হুমকি যেমন আসছে। পাশাপাশি এমন অনেক সাইট আছে যেগুলো আসলে আর্থিক লেনদেনের বিভিন্ন সাইট গুলো আছে, যেগুলো থেকে আমাদের কাছে অভিযোগ আসে যে আমি এরকম সাইটটাতে গেলাম, আমি প্রথমবার বললো আমাকে লাভ দিবে, তারপর আবার আমার টাকাগুলো সব নিয়ে গেল। এরকম ধরনের অভিযোগও কিন্তু আসছে। অভিযোগগুলো আমরা এখন এই ধরনের বিষয়গুলো নিয়ে পাচ্ছি, কিন্তু পাওয়ার পরে যেটা হচ্ছে তাদের যে প্রতিকারের যে জায়গাটা, আমরা যখন তাদেরকে বলছি যে আসলে আপনার যে, যখন আমি যদি একটু মামলা ধরেই বলি, একটা কেসের ঘটনা ধরেই বলি, আমাদের কাছে একজন, তার বয়স ছিল হচ্ছে 16 বছরের একজন তরুণী, তিনি আমাদের কাছে ফোন করলেন যে আমার এরকম বয়ফ্রেন্ড হচ্ছে, আমার ছবিটা তার কাছে আছে এবং সে হচ্ছে সেই ছবিটা নিয়ে সে হচ্ছে প্রচারে চলে যেতে চাচ্ছে। সে চাচ্ছে যে আমার বিভিন্ন ধরনের তার সাথে যে কথাবার্তা হয়েছে, সেই চ্যাটের যে স্ক্রিনশট আছে সেটি নিয়ে সে চলে যাবে হচ্ছে তার ফেসবুকে শেয়ার করবে, এবং আমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে সে প্রদান করবে, আমাকে জানাচ্ছে। এরকম ঘটনা যখন সে বলছে আমাকে এই বিষয়টা নিয়ে তা আপনারা একটু দয়া করে এই বিষয়ে একটা জিডি করে দেন, আপনারা একটু আইনগত প্রতিকার নিয়ে দেন। তো আমরা তাকে যখন বললাম যে এটা তো হচ্ছে আপনার সাথে ঘটেছে এবং আপনার বয়স হচ্ছে 16, সুতরাং আপনার কাছ থেকে আপনার একজন যিনি হচ্ছেন আপনার গার্ডিয়ান বা অভিভাবক, তিনি কিন্তু হচ্ছেন এই জায়গাটাতে, তাকে হচ্ছে গিয়ে থানায় জিডি করতে হবে এবং এক্ষেত্রে তার আইনি প্রতিকারের বিষয় যেতে হবে। কিন্তু তিনি বললেন যে আমি আসলে এই বিষয়টা আমার পরিবারকে জানাতে চাচ্ছি না, আমি কোনো মতেই এই পরিবারকে জানাতে চাচ্ছি না, কিন্তু আমি আপনাদের কাছ থেকে এটি চাচ্ছি যে আপনি আইনি প্রতিকারটা আমাকে প্রদান করেন। এই যে এই বাধাগুলো যাচ্ছে, এবং এই যে সোশ্যাল প্ল্যাটফর্মের কথা বললাম যে আমরা বেশিরভাগ সময় এখানে কাটাচ্ছি, বেশিরভাগ কিন্তু যারা আছে, যারা হচ্ছে একদমই কিশোরী তরুণী, তারাই কিন্তু বেশিরভাগ সময় এই ধরনের অপরাধগুলোর শিকারটা বেশি হচ্ছে, এবং তারা তাদের পরিবারকেও জানাতে দিতে চাচ্ছে না। তারা এটাই বলছে যে আমার পরিবার জেনে গেলে তো আমাকে একদমই মেরে ফেলবে। এটার প্রতিকারটা যেটা আছে, প্রথম বিষয়টা হচ্ছে আমাদের আসলে হচ্ছে সচেতনতার জায়গাতেই কিন্তু যেতে হবে। আমরা কিন্তু আইনগুলো যেটা আছে, যে আমার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মধ্যেও বলা আছে যে এই বিষয়গুলো, যে আমার পরিচয় প্রকাশ করা যাবে না কোনো ধরনের কোনো কিছুতে। আমার যখন হচ্ছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিষয়ে আমার বলা আছে, বেশ কিছু ধারা বলা আছে যে আমার এই বিষয়ে আইনি প্রতিকার আছে, যে আমাকে কোনো ধরনের কোনো হুমকি দেওয়া যাবে না, আমাকে এই ধরনের কাজগুলোতে, যেটাতে আসলে আমার সহিংসতা হচ্ছে, এই ধরনের সহিংসতাপূর্ণ কাজগুলোতে আমার কোনো ছবি চিত্র ব্যবহার করা যাবে না, সেটা আমি নারী বা শিশু হই। এবং পাশাপাশি আমাদের সাইবার সুরক্ষা অধ্যাদেশেও কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে বলা আছে। কিন্তু যেটি বিষয়টা হচ্ছে, আমার আইনি প্রতিকার হয়তো খুব কম হলেও কিছু জায়গায় আছে, কিন্তু সেটাও আসলে আমার নেয়ার মতন সেই জায়গাটা বা ক্ষেত্রটা এখনো তৈরি হয়নি আমাদের সমাজে। আমাদের দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে আপু, এই ধরনের সহিংসতার ভুক্তভোগীদের আইনি সহায়তা গ্রহণে সরকারি এবং বেসরকারি কি কি ধরনের ব্যবস্থা বা পদক্ষেপ বর্তমানে উপস্থিত হয়েছে, এবং কোন উপায়ে আসলে সরকারি এবং বেসরকারি এই দুই খাতের মধ্যে এই ধরনের আইনি সহায়তা সংক্রান্ত বিষয়ে একটা সমন্বয়ের ব্যবস্থা করা যায়? আচ্ছা, এই প্রশ্নটা আসলে খুবই চমৎকার, কারণ আমাদের আসলে দেখতে হবে যে আমাদের আসলে কোথায় গেলে আমি আমার সহায়তাটা পাবো। আমাদের বেশ কিছু, যেমন আমাদের পুলিশের সাইবার সাপোর্ট ফর উইমেন আছে, আমাদের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সেল আছে, ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আছে, পাশাপাশি কিন্তু সাইবার হেল্প বলে আমার যে ইমেইল আছে সেখানেও আমি যোগাযোগ করতে পারছি। প্লাস হচ্ছে আবার আমার পুলিশের থেকে কিন্তু কুইক রেসপন্স টিমে একটা হটলাইন নাম্বার আছে। আমার কিন্তু পুলিশ থেকেও কিন্তু এই ধরনের আমার যে সহিংসতাগুলো হবে নারী ও শিশুদের ক্ষেত্রে, যে কোনো ধরনের সহিংসতার জন্য, সেক্ষেত্রেও 3টা হটলাইন নাম্বার দেওয়া আছে।
এই যে সরকারি যে সাপোর্ট গুলো আছে সেক্ষেত্রে কিন্তু আমার সরাসরি আগে যেতে হবে। তার মানে আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে আপনার প্রশ্নের উত্তরে, যে আমার পুলিশের কাছে যে আমি মানে আমার যে আইনগুলো আছে সেগুলো নিয়ে যে আমি প্রতিকারের ক্ষেত্রে যাব, সেটা কিন্তু আগে আমার যেতে হবে। আমাকে প্রথমে আগে আমার সংশ্লিষ্ট থানায় গিয়ে আগে আমাকে অভিযোগটা জানাতে হবে। যদি আমার হুমকি থেকে থাকে আমাকে সেক্ষেত্রে গিয়ে থানায় জিডি করতে হবে। যদি আমার সাথে আসলে অপরাধটা ঘটে যায় সেক্ষেত্রে আমাকে গিয়ে অভিযোগ করতে হবে। এই প্রতিকারের পদ্ধতিটা আমাকে নিজেকে আগে গ্রহণ করতে হবে। পাশাপাশি আমাদের বেশ কিছু কিন্তু বেসরকারি সংস্থাও এর মধ্যে কাজ করছে, যেটি আমরা বললাম যে CSWS আমাদের একটা প্ল্যাটফর্ম ধরেই কাজ করছে। সেখানে কিন্তু হচ্ছে আমাদের ব্লাস্টের সেক্রেটারিয়েট হিসেবে আমরা কাজ করছি, এবং আমাদের বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্টের পক্ষ থেকে কিন্তু আমরা যারা হচ্ছে মেটা ট্রাস্টেড পার্টনার আছে, যেমন ডিজিটাল রাইটস লিমিটেড আছে, ব্র্যাক আছে, এনাদের সাথে কিন্তু যে কোনো ধরনের আমাদের কাছে যখন অভিযোগ আসছে আমরা কিন্তু এই সংস্থাগুলোর সাথে যোগাযোগ করে আমরা সেই কন্টেন্টটা মুছে ফেলার জন্য কাজ করছি। সেটি যাতে তাৎক্ষণিকভাবে একটা দ্রুত প্রতিকার নেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ করছি। পাশাপাশি আমাদের এই প্ল্যাটফর্মে যারা সংস্থারা আছে তারাও কিন্তু খুব অ্যাক্টিভলি আমাদের এই কাজগুলোকে করছে। অনেক ধন্যবাদ সিফাত আপু আপনার গুরুত্বপূর্ণ উত্তরগুলো এবং আইনের বিষয়টুকু পুরোপুরি কভার করার জন্য। আমি এইবারে চলে যাচ্ছি আবারও তিতির আপুর কাছে। তিতির আপু, আপনার কাছে আমাদের এবারের প্রশ্ন, বাংলাদেশের প্রেক্ষাপটে একটি নিরাপদ সাইবার স্পেস সুনিশ্চিত করতে আসলে অগ্রাধিকার ভিত্তিতে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ আফ্রিদা। আমার কাছে মনে হয় এই বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে তার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে যেটা করা উচিত সেটা হলো ডিজিটাল লিটারেসি তৈরি করা। কারণ আমাদের, এবং সেটা সর্বস্তরের মানুষের জন্য, কারণ আমাদের একটা সামাজিকভাবে কালেকটিভলি ডিজিটাল স্পেসে যে ডিজিটাল স্পেসে নিরাপত্তা সম্পর্কিত যে একটা জ্ঞান বা ধারণা, কিভাবে আসলে কোন অনলাইন ব্যবহারগুলো করলে আমি নিরাপদ থাকবো, বা কোন অনলাইন ব্যবহারগুলো করার ফলে আমি অন্য কারোর জন্য অনলাইন এক্সপিরিয়েন্সটা অনিরাপদ করে ফেলছি, বা কি ধরনের ব্যবহার করে বা তথ্যটা কিভাবে ইউজ করে তথ্যকে শেয়ার করা, কমিউনিকেট করা, এই স্পেসগুলোতে সচেতনতার অভাব কিন্তু আমাদের কালেকটিভলি আছে। এবং ডিজিটাল লিটারেসির বিষয়টা শুধুমাত্র যে আমাদের টেকনিক্যাল নো হাউ, যে একটা কম্পিউটার বা একটা ডিভাইস কিভাবে ব্যবহার করতে হবে, একটা টুলস, বিভিন্ন টুলস, অ্যাপস, একটা সফটওয়্যার কিভাবে ব্যবহার করতে হবে, এবং এগুলো ব্যবহার করে তথ্যের অ্যাক্সেসটা কিরকম করে করা যায়, তথ্যকে ইউজ করে কিভাবে কমিউনিকেট করা যায়, বা তথ্য শেয়ার করা, তথ্য ক্রিয়েট করা, এই শুধু এইটাই ডিজিটাল লিটারেসির অংশ না। আরেকটা বড় গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট ডিজিটাল লিটারেসির হচ্ছে একটা ক্রিটিক্যাল জায়গা থেকে একটা বিশ্লেষণ করা, যে অনলাইনে আমি যে কন্টেন্টটা পাচ্ছি, আমার সামনে এসে পড়ছে, সেটা একটা রিটেন কন্টেন্ট হতে পারে, সেটা একটা অডিও ভিজুয়াল কন্টেন্ট হতে পারে, এটা প্রথমত এখন যেমন একটা বড় কনসার্ন যে এটা কি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত কোনো টুল দিয়ে বানানো হয়েছে কিনা, এআই এর কাজ, এআই জেনারেটেড কোনো কন্টেন্ট কিনা, এবং সব ক্ষেত্রেই যে এআই জেনারেটেড কন্টেন্ট একটা ফেক কন্টেন্ট সেটাও না, বা ম্যানিপুলেটিভ কন্টেন্ট সেটাও না, কারণ এআই এর ব্যবহার করে মানুষ অনেক রকম ইনফোগ্রাফিক বা অনেক কিছুই করছে। বাট আসলে এমন একটা কন্টেন্ট যেটা মানুষের মতাদর্শের জায়গায় বা একটা ডায়ালজিক জায়গায় প্রভাব ফেলতে পারে, মানুষের অনলাইন বিহেভিয়ারের উপর প্রভাব ফেলতে পারে, এরকম একটা কন্টেন্ট আসলে এটা কতটা, কোন কনটেক্সটে কন্টেন্টটা কিভাবে উপস্থাপন করা হয়েছে, এর পিছনে কোন লজিক কাজ করছে, বা এটাকে আমার শেয়ার করা উচিত কিনা, শেয়ার করলে এটার প্রভাব এটাকে আমার শুধু আমার ব্যক্তিগত একটা যে বলয়ের মধ্যে থাকবে, নাকি এটা অনেক মানুষের কাছে ছড়িয়ে যাবে, তার ইম্প্যাক্টটা আসলে কি হবে একটা সোশ্যাল জায়গা থেকে বা একটা মানুষের ব্যক্তিগত জায়গা থেকে, এই টাইপের যে একটা ক্রিটিক্যাল একটা চিন্তা ভাবনা করা একটা কন্টেন্ট নিয়ে, এটাও ডিজিটাল লিটারেসির মধ্যে পড়ে। এবং সব এবং এটা দিস ইজ অলসো লিঙ্ক টু একটা মানুষের সাক্ষরতার উপর নির্ভর করে, যে উনি লিমিটেড লিটারেসি যার থাকে তার হয়তো ডিজিটাল টুলস ব্যবহার বা লিটারেসির এই জায়গাগুলো সীমিত থাকতে পারে, বাট সেখানে অ্যাওয়ারনেসের যে সুযোগটা, এটা একটা সম্মিলিত উদ্যোগ নিয়ে আসলে ডিজিটাল লিটারেসি প্রোগ্রামস বিভিন্ন স্তরে, সব স্তরের মানুষদের জন্য করা যায়, এবং এমন একটা ইউজার ফ্রেন্ডলি ভাবে, সো ভাষাগত দিক দিয়ে যাতে সেটা সবার কাছে ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি হয় এরকম ভাবে। এবং এটা শুধু সরকারের একার উদ্যোগ
হবে বলে আমি মনে করি না। আমার কাছে মনে হয় এখানে সিভিল সোসাইটি এঙ্গেজড হতে পারে, এনজিওরা এখানে উদ্যোগ নিতে পারে, বিভিন্ন গবেষকরা যারা কাজ করছেন ডিজিটাল স্পেস নিয়ে, ডিজিটাল রাইটস নিয়ে, ডিজিটাল সিকিউরিটি নিয়ে, তারা এই ধরনের উদ্যোগের সাথে, গবেষণা সংস্থা বা ইন্ডিভিজুয়াল গবেষক তারা এর সাথে সংযুক্ত হতে পারেন। থিঙ্ক ট্যাঙ্ক যেগুলো আছে একসাথে সংযুক্ত হয়ে, এবং অভিভাবক লেভেলে যদি কাজ করতে হয় তখন স্কুলে গিয়ে কাজ করা, শিক্ষার্থীদের সাথে কাজ করা, শিক্ষকদের সাথে কাজ করা, কমিউনিটি অ্যাওয়ারনেস করা, কমিউনিটি লেভেলে গিয়ে বিভিন্ন জাস্ট কমিউনিটি স্পেস গুলোতে এই আলোচনাগুলো করা, ডিজিটাল লিটারেসি প্রমোট করার জন্য যে কাজগুলো, এগুলো আমার মনে হয় এই উদ্যোগগুলো নেওয়া উচিত। আরেকটা বিষয়, যেহেতু এখন আমরা দেখছি যে ডিজিটাল স্পেসটা সবার জন্য তো উন্মুক্ত, কিন্তু এখন আমাদের একটা ইয়াঙ্গার ডেমোগ্রাফিক ইউজ করছেন, এবং যারা হয়তো অপ্রাপ্ত বয়স্ক এখনো, তাদের হাতেও ডিজিটাল ডিভাইস গুলো আছে, এবং দেখা যাচ্ছে যে সেটা অনেক ক্ষেত্রে প্যারেন্টাল কন্ট্রোল দিয়ে রাখা, প্যারেন্টাল সেফটি ওগুলো এনশোর করা, বাট অনেক ক্ষেত্রে অভিভাবকরা হয়তো জানছেন না যে ইস্যুগুলো কিভাবে ডিল করতে হবে, ন্যাভিগেট করতে হয়। সো এরকম একটা ইস্যুতে অনেক সংগঠন কিন্তু মাঠ পর্যায়ে বা পলিসি লেভেলও চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ এগুলো নিয়ে কাজ করেন। তো তাদের যে কার্যক্রমগুলো আছে সেখানে যেন একটা ডিজিটাল সেফটি কম্পোনেন্ট সংযুক্ত করা হয়, এবং ডিজিটাল স্পেসে শিশুদের বিরুদ্ধে কি ধরনের সহিংসতা, কত প্রকার, কি ধরনের, কিভাবে সংগঠিত হতে পারে, সেটা নিয়ে অ্যাওয়ারনেস, সচেতনতার জায়গাগুলো যদি এই কার্যক্রমগুলোতে অন্তর্ভুক্ত করা হয়, আমার মনে হয় সেগুলো কিছু প্রথম পদক্ষেপ ডিজিটাল, আরো একটি নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করার ক্ষেত্রে। ধন্যবাদ তিতির আপু। নিরাপদ ডিজিটাল স্পেস নিশ্চিত করার সাথে সাথে আমাদের আসলে যারা ইতোমধ্যে ডিজিটাল স্পেসে বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন তাদেরকেও প্রতিকার এবং প্রতিরোধ ব্যবস্থা দেওয়াটা ভীষণ জরুরি। সেই ধারাবাহিকতায় সিফাত আপুর কাছে আমার শেষ প্রশ্ন, বিভিন্ন রকম সাইবার সংক্রান্ত সহিংসতার শিকার ভুক্তভোগীদের আইনি সহায়তা গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে আপনি মনে করেন? একদমই, আমি আসলে এই প্রশ্নটাতে আগে সহমত জানাচ্ছি তিতিরের বক্তব্যটাতে। কারণ প্রথমে আমি যদি আইনি পদক্ষেপের জায়গায়, তো আসলে তার ডিজিটাল লিটারেসি আছে কিনা প্রপার ভাবে সেই জায়গাটাতে আসলে আসতে হবে, এবং সেখানে অবশ্য প্রথমে তো সচেতনতা একটা বিষয়, যেটা আমি মনে করি যে আসলে যে কোনো জিনিসের সচেতনতাটা কিন্তু আমাদের শুরু হচ্ছে পরিবার থেকে। আমি একটা ডিজিটাল আমার একটা বিষয় ব্যবহার করছি, সেক্ষেত্রে আমি যদি আসলে বিষয়টা নিয়ে নাই জানি যে আমার আসলে এটার উপকার কি, আমি আসলে কতটুকুন করতে পারবো, আমার সীমাবদ্ধতাটা কোথায়, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আমি আসলে এটা দ্বারা কোনোভাবে কোনো অপরাধের শিকার হব কিনা। সুতরাং এই বিষয়টা আসলে আমার পরিবার থেকেই এ কারণে শুরু করতে হবে। যখনই আসলে প্রত্যেকটি অভিভাবক তার সন্তানদের কাছে এই ডিজিটাল যে আমাদের ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো তুলে দিচ্ছেন, তখন আসলে প্রথমেই জানানো দরকার যে আসলে তার এই বিষয়গুলোতে কতটুকুন সে ব্যবহার করতে পারবে এবং করতে পারবে না। এবং শুধুমাত্র সন্তানরাই না, অনেক সময় কিন্তু আমাদের কাছে যারা আসছেন তারা অভিভাবকরাও অনেক সময় অপরাধের শিকার হয়ে আসছেন। তারাও যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে বা ডিজিটাল সাইটে যখন তারা এন্ট্রি নেবেন, সেটার যেই বিষয়গুলো দেয়া থাকে, নিয়মাবলীগুলো থাকে, বা আসলে সেটা সিকিউর প্লেস কিনা, সেই বিষয়গুলো তাদের আসলে বুঝে তাদের সেই বিষয়গুলোকে ব্যবহার করতে হবে। এবং সেই জায়গাগুলোতে আসলে আমার আইনগতভাবে প্রতিকারের জায়গা যে আছে সেটাও তাদের আগে জানতে হবে, এবং আইনি প্রতিকারের ক্ষেত্রে যে নিজেকেই আসলে এসে তার আইনি প্রতিকারের ক্ষেত্রে আসতে হবে সেই বিষয়টাও তাকে এনশিওর করতে হবে। সুতরাং সচেতনতার জায়গাটা আমাদের প্রথমে পরিবার থেকে শুরু হতে হবে। এবং তারপর আসি আমি, যেটা হচ্ছে যে আমার পরিবারের পরে তো আমি সবচেয়ে বেশি থাকছি আমার শিক্ষা প্রতিষ্ঠানে। এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমার যে শিক্ষা প্রতিষ্ঠানের আমার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এখন আমার আসলে একাডেমিক ক্ষেত্রেও এই বিষয়টা অন্তর্ভুক্ত করার দরকার, যে আমার এই সাইবার সুরক্ষা নিশ্চিতে আমার আসলে কোন কোন আইনগুলো আছে, কোন কোন বিষয়গুলো আছে, এবং আমি সেই ক্ষেত্রে কি কি বিষয়গুলোকে ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রেও কিন্তু আমার কারিকুলামের মধ্যে এই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করার একটা পর্যায় বা দাবি এখন চলে এসেছে। এবং সবচেয়ে বড় যেটা বিষয়, আমাদের সামাজিক ভাবে আসলে বিষয়টাকে ভেবে দেখতে হবে যে যখন কেউ আসলে সাইবার কোনো অপরাধের শিকার হচ্ছে, যিনি শিকার হচ্ছে তিনি কিন্তু অপরাধী না। আমরা কিন্তু ধরেই নেই যে তুমি এটা ভুল করে করেছো, ছি ছি তুমি এটা করে ফেলেছো, এই যে আমরা আসলে তাকে দূরে সরিয়ে দিচ্ছি বা তাকে নিয়ে কথা বলছি, এই মানে মকিংটা করার কারণেই কিন্তু আসলে তিনি আর আগাতে পারছেন না যে তিনি আসলে প্রতিকার নিবেন কিনা।
সেই বিষয়টাতে আমাদের আসলে প্রত্যেকের সামাজিকভাবেই আসলে সচেতন হতে হবে যে আমাদের আসলে করণীয় জায়গা। এবং সেই জায়গায় আমি একটু বলে নেই যে আমাদের বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্টের পক্ষ থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আমাদের যে প্ল্যাটফর্ম আছে CSWC, সেই জায়গা থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আমাদের সচেতনতার প্রোগ্রামগুলো করছি, আমরা ক্যাপাসিটি ডেভেলপমেন্টের কাজগুলো করছি, যে এই আইনি প্রতিকারগুলো কি আছে এবং কিভাবে আসলে আমি আইনি প্রতিকারগুলো পেতে পারি, এবং আমি কোন কোন সংস্থায় গিয়ে বা কোথায় গিয়ে আসলে আমি আমার প্রতিকারের জায়গাটা নিতে পারি। পাশাপাশি কিন্তু আমি আসলে সবাইকেই বলবো, আমাদের যেটা আছে যে হ্যালো সিটি অ্যাপ আছে, বিডি পুলিশ অ্যাপ আছে, এই অ্যাপগুলো এরকম যেগুলো আসলে আমাকে প্রতিকারের জন্য নিবে, আমাকে প্রতিরোধের জন্য কাজ করবে, এই অ্যাপগুলোকে আসলে আমার আসলে উচিত যে আমার নিজের ফোনে বা আমার সাথে আসলে ইনস্টল করে রাখা ফোনের মধ্যে, যাতে আমি যে কোনো অপরাধের শিকার হওয়া মাত্রই আমি যাতে সেখানে আসলে রিপোর্টটা করতে পারি তাৎক্ষণিকভাবে। এই বিষয়গুলো আসলে ছড়িয়ে দিতে পারে আমাদের ব্লাস্টের মাধ্যমে তো আমরা করছি, এবং এরকম সমমনা যারা সংস্থা আছে, বিশেষ করে আমরা যারা এই একই প্ল্যাটফর্মে কাজ করছি, আমরা কিন্তু এই কাজগুলো করে আসছি। সাথে অন্যান্য যে সমমনা সংস্থাগুলো আছে বা যারা কাজ করতে যাচ্ছেন ব্যক্তিগতভাবেও, এই সচেতনতার জায়গাটা আসলে আমাদের বাড়াতে হবে। প্রথমে পরিবার থেকে শুরু হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এবং সামগ্রিকভাবে সমাজে। অনেক ধন্যবাদ সিফাত আপু। আজকের পডকাস্টে আমরা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ আমাদের দুজন ডিস্টিংগুইশড গেস্টকে তাদের অভিজ্ঞতা লব্ধ তথ্য আমাদের সামনে তুলে ধরার জন্য। আসুন আমরা এই বছরের সাইবার নিরাপত্তা মাসের প্রতিপাদ্যকে সামনে রেখে অনলাইন স্পেসে নিজে নিরাপদে থাকি এবং আমাদের আশেপাশের মানুষদেরকেও নিরাপদ থাকার জন্য উদ্বুদ্ধ করি।